মনিরা সুলতানা মায়া অনলাইন জগতে তাকে চিনে না এমন খুব কম মানুষই আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিতে মাস্টার্স শেষ করেন। তিনি মধ্যবিত্ত ঘরের সন্তান। তিনি ক্লাস 7-এ থাকতেই তিনি ঠোঁয়া বানাতেন তার হাত খরচের জন্য এবং টিউশনির খরচ দেওয়ার জন্যে। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তখন তিনি টিউশনি করতেন। সেই টিউশনি করতে করতে কখনো যদি রাত হয়ে যেত তাকে হলের বাইরে অনেক রাত থাকতে হয়েছে। আর তিনি যেহেতু জিওগ্রাফির স্টুডেন্ট ছিলেন, গার্জিয়ানরা চাইতো না তার টিউশনি কমতে থাকে, কারণ তিনি জিওগ্রাফির স্টুডেন্ট। কারণ বাবা মারা চায় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের পড়ালেখা করাতে। তখন তিনি ভাবেন কি করা যায়, কি করলে তার হাতে 2 পয়সা আসবে, তার পড়াশোনাতেও কোনো ব্যাঘাত ঘটবে না। ঠিক তখনই তার মাথায় আসে স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে কাজ করবার জন্য। তিনিও নানান সময়ে স্কিন এবং হেয়ারের জন্য বিভিন্ন সমস্যায় পড়েছেন। তখন তিনি হোমমেড কিছু দিয়ে তৈরি করে সেগুলো সমস্যার সমাধান করতেন। ঠিক তেমনি তখনই তিনি মনে করেন যে যেহেতু তার সমস্যার সমাধানগুলো হয়ে গেছে, তাই তিনিও স্কিন এবং হোমমেড স্কিন তেল দিয়ে তার হেয়ার কেয়ারের সমস্যাগুলো দূর করবার জন্য তিনি কি করলেন, এই পণ্য নিয়ে তিনি বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করলেন। এবং সেটা এত বেশি সাড়া পেল, তিনি সেটা কিন্তু একদম বাণিজ্যিকভাবে তখন একদম পুরো দস্তুর ব্যবসায়ী হয়ে গেলেন। এবং তিনি মাঝখানে আন্ডার গার্মেন্টস নিয়েও কাজ করেছেন। তখনকার সময় 2012 সালে আন্ডার গার্মেন্টস নিয়ে কাজ করা অনলাইনে এরকম একটা সাহসিকতার পরিচয় আমাদের মনিরা সুলতানা মায়া আপু দিয়েছেন। তো নারীরা চাইলে অনেক কিছুই পারে, নারীরা পারে না হেন কিছু নেই। আমাদের নারীরা সকল ক্ষেত্রে সফল। আজকে এসেছেন যে আপুটা আমাদের শারমিন ফারজানা সুলতানা আমাদের ফারজানা আপু তিনি একজন উদ্যোক্তা। তিনি রান্নার কাজ করেন। তার স্পেশাল আইটেম কেক, বেকিং নিয়ে তার অনেক ফ্যাসিনেশন। তার জানা অজানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন খুব সুন্দর একজন কিউট আপু, যে বারবার একটু আগেও বলছিলেন যে মোটা হয়ে গেছি। সো এই আপুটা আপনারা একটু বলুন তো মোটা লাগছে কি? সো এই আমাদের আপুর সঙ্গে আজকে ফারজানা সুলতানা আপু, তার সঙ্গে আজকে কথা হবে। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি তো আপনার নামটা বললাম, আপনি আসলে আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন, আপনার স্পেশালিটি কি, সিগনেচার আইটেম কি, ওটা একটু আমার দর্শকদের বলবেন। আমার নাম ফারজানা সুলতানা, আমি মিরপুর 2 থেকে কাজ করছি। আমার সব ধরনের হোমমেড খাবার নিয়ে কাজ করি, বাট ফোকাসটা হয়েছে আমার বেকারি আইটেমে, বিশেষ করে বার্থডে কেকগুলোতে। আর এটা শুরু করেছি মেনলি আমার মেয়েকে উদ্দেশ্য করেই, কারণ আমার মেয়ে কেক খেতে খুব পছন্দ করতো। আচ্ছা। তো বাইরের কেকগুলো আসলে আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হতো না কখনোই, তো ওখান থেকেই শুরু। আর এখন এইখানে আমি এখন আমার মোটামুটি একটা অনলাইন পেজ আছে আপু, আমি একটা জায়গায় ট্রেনার হিসেবে আছি আলহামদুলিল্লাহ। এই তো চলতেছে আর কি আপু। আপু কত সালে স্টার্ট করেছেন আপনি? আমি আপু স্টার্ট করেছি 2018 থেকে। 18 থেকে। জি। আচ্ছা, আর স্পেশালিটি বার্থডে কেক, মানে আপনি কি কাস্টমাইজ কেক গুলো করেন? জি আপু, যে কোনো ধরনের অর্ডার আমাকে 2 দিন আগে কনফার্ম করলে আমি সেটা সেইভাবে করে দিই কাস্টমারকে। আর ফ্লেভার মোটামুটি আমার কাছে অলমোস্ট 8-10টার মতো ফ্লেভার অ্যাভেলেবেল পাওয়া যায়। চমৎকার। আপু এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠাটা কোথায়? আমার জন্ম গাজীপুরের শ্রীপুরে। আমি গ্রামের মেয়ে বলা চলে, ইন্টার পর্যন্ত আমি ওখানেই ছিলাম। আচ্ছা। আমার শৈশব কেটেছে মানে গ্রামে, বলবো যে অন্যরকম ভালো লাগার মধ্যে, কারণ এখনকার বাচ্চা কাচ্চারা আসলে রোবোটিক, ওরা ওই শৈশবটা পাচ্ছে না। ওখান থেকে ইন্টার শেষ করে আমি ঢাকায় চলে আসি। তারপর জার্নিটা ঢাকা থেকেই শুরু, পড়াশোনা শেষ করেছি ঢাকা ভার্সিটি থেকে। আচ্ছা। জবে না যে শুধুমাত্র বাচ্চার কথা চিন্তা করে উদ্যোক্তা হওয়া, যে আমি আমার মেয়েটাকেও সময় দিব প্লাস সাথে কিছু করব।
সমস্ত নারী উদ্যোক্তারা, আমাদের নারীরা কিন্তু সবসময় হচ্ছে সংসারকে, বাচ্চাকে প্রায়োরিটি দিতে গিয়ে কিন্তু উদ্যোক্তা হয়েছেন। ঘরে থেকে যারা কাজ করছেন তাদের প্রথম এবং প্রধান চিন্তা থাকে তাদের ঘর সংসার এবং বাচ্চা। তাদের পর্যাপ্ত সময় দিয়ে নিজের জন্য কিছু করা, কারণ এত দূর লেখাপড়া করে কিছু তো করতে হবে। তাদের ভিতরে একটা একটা আফসোস থেকেই যায় যে কিছু করলাম না, তখনই তারা শুরু করেন এরকম উদ্যোক্তা জীবন। সো আমাদের এখানে উদ্যোক্তা জীবন শুরু করে অনেক 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 সফল নারীরা আছেন। আজকেও তেমনি একজন সফল নারী আমার পাশেই আছেন, আমরা তার সঙ্গে কথা বলে আরো অনেক কিছু জানবো। আপু এবার একটু বলবেন যে আপনার কি ছোটবেলায় মনে হতো যে আমার একটা নিজস্ব আইডেন্টিটি দরকার, সবাই আমাকে আমার নিজ নামে চিনবে, এরকম ব্যাপার ছিল কি? হ্যাঁ আপু, এটা সবসময় ছিল, একটা প্রত্যেকের মাঝখানেই থাকে, বাট আমারটা একটু ডিফারেন্ট টাইপের ছিল। আমার সবসময় ইচ্ছা করতো যে আমি নার্স হব, ডাক্তার না নার্স হব, এরকম একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, সেটা হয়তো আমি প্রফেশনাল হতে পারিনি, বাট আমার বাবা মা দুজনেই অনেক অসুস্থ ছিল, ওদের যতটুকু আমি করতে পেরেছি আমি বলবো যে হ্যাঁ ওই স্বপ্নটা আমার সফল হয়েছে। চমৎকার। আর আইডেন্টি তো এটা আসলে সবাই চায়, সেক্ষেত্রে আমিও চেয়েছি, বাট আমি এই লাইনে আসবো এটা কখনোই চিন্তা করিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেহেতু আপু বলেছে যে তার মেয়ের জন্য তাকে উদ্যোক্তা জীবন বেছে নিতে হয়েছে, হয়তো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে হয়তো অনেক ভালো কিছু করতে পারতো, বাট তিনি এখনো কিন্তু সফল। এটা যে ভালো কিছু না আমি কিন্তু তাও মোটেও বলছি না। আপু এবার একটু বলবেন যে আপনি হচ্ছে এই যে বেকিং বা এই যে রান্না হোমমেড খাবার করছেন, এটার জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? জি আপু, আমি টোটালি প্রশিক্ষণ নিয়েই কাজটা শুরু করেছি, কারণ ঘরের জন্য নিজে যেভাবে ইচ্ছা করা যায়, বাট আমি যখন একটা কাস্টমারের কাছে খাবার তুলে দিব সেটা অবশ্যই আমার হাইজিন মেনটেন করতে হবে, আমার কোয়ালিটি মেনটেন করতে হবে, দেন আমার কাস্টমারের কাছে দিতে হবে। তো সেই কারণে আমি অনেকগুলো কোর্সই করেছি আপু। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার কি মনে হয় যে নতুন কোনো উদ্যোক্তার বা যদি রান্না নিয়ে কাজ শুরু করতে চায় তার জন্য প্রশিক্ষণটা কতখানি জরুরি? অনেক বেশি জরুরি আপু, কারণ এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন। আমরা হ্যাঁ, আমরা হয়তো বা ফুটপাতে একটা খাবার দেখছি, হুট করে খেয়ে ফেলছি, সেটা কিন্তু একদিনের জন্য, কিংবা হুট করে হ্যাঁ মন চাইলো খেয়ে ফেললাম। বাট আপনি যখন আপনার বাচ্চাকে একটা খাবার দিবেন, সেটা কিন্তু 10 বার ভাববেন আপনি, হ্যাঁ, যে আপনি কি দিচ্ছেন আপনার বাচ্চাকে। তো আপনার হাইজিন মেনটেনটা অনেক বড় একটা ব্যাপার। আমরা যখন ট্রেনিং নিয়েছি আপু, তখন আমাদের মেন থিমটাই ছিল হাইজিনের উপর। আচ্ছা, ফার্স্টে আমরা হাইজিন শিখেছি, দেন আমরা কাজ শিখেছি আপু। সো আমি বলবো প্রত্যেকটা উদ্যোক্তা, বিশেষ করে যারা খাবার নিয়ে কাজ করে, তাদের প্রফেশনালি ট্রেনিং অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেছেন। তো আমি একটু বলবো যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা আপনারা ভাবছেন যে আমি অনেক ভালো জানি, আমি সব কিছুই জানি আপু, তারপরে একটু বলবো যে আপনারা যখন বাণিজ্যিকভাবে কাজ শুরু করবেন তখন আপনাদের কিছু কিছু জিনিস অবশ্যই শিখতে হবে। হয়তো আপনি আপনার স্কিলটা অনেক ভালো, আপনি নিজে বাই বর্ন হয়তো আপনার এইটা আল্লাহ প্রদত্ত আপনি পারেন, তারপর আপনি যদি স্কিলটাকে আরও একটু পলিশ করেন, আর একটু ঘষা মাজা করেন, আর একটু শেখেন, তাহলে মনে হয় সেটা সফলতা খুব দ্রুত আসবে। আপু এবার একটু জানতে চাই যে আপনার হচ্ছে আমাদের নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে, তো আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা থেকে কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, আমার প্রতিবন্ধকতা যেটা ছিল সেটা হচ্ছে আমার মেয়েকে দেখার মতো, মানে আমার বিয়ের পরে কাহিনীটাই বলি, আগে না বলি। আমার মেয়েকে দেখার মতো কেউ ছিল না। ওকে আমার মানে আমি যখন কাজ শুরু করি তখন ওর বয়স 2-2.5 বছর। তো এরকমও দিন গেছে যে ওকে দেখার মতো কেউ ছিল না আপু। আমি ওকে বাসায় লক করে রেখে কাজ শিখতে চলে গেছি। মানে এটা খুব প্যাথেটিক, বাট আমি এভাবেই কাজটা শিখেছি। তো আমি বলবো যে এটা আসলে আমার কোনো মানে লস হয়েছে কিংবা আমি কিছু হারিয়েছি তা না, আমি অনেক কিছু অর্জন করেছি। হ্যাঁ, প্রতিবন্ধকতাকে আমি অর্জন করে আমি একটা জায়গায় আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর যেহেতু একা ছিলাম, আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তো মানে মেনটেনেন্সটা আর কি, যে ফ্যামিলি মেনটেন করতে হবে, আপনার সবাইকে খুশি করতে হবে, দেন আপনি সময় বের করতে পারলে আপনাকে সময় দিতে হবে। বাট এই প্রতিবন্ধকতা আমার ছিল না, কিন্তু বাচ্চাকে ম্যানেজ করা একটা টাফ ব্যাপার ছিল আমার জন্য। আমাদের নারীদের আসলে অনেক কিছু দেখাশোনা করে সবকিছু মেনটেন করে তারপর নিজের জন্য সময় বের করে ওই নিজস্ব সময়টাকে তাদের উদ্যোক্তা জীবনে কাজে লাগান। সো নারীদের পাশে আমি একটু বলবো যে আপনারা যারা আছেন, যাদের ঘরে এরকম কোনো নারী উদ্যোগ দিতে চাচ্ছেন, আপনারা হচ্ছে প্লিজ সেই নারীটিকে সাপোর্ট করবেন, তাদেরকে একটু সহযোগিতা করবেন, তিনি যেন তার পথটা খুব সুন্দর করে অতিক্রম করতে পারে। আমি এই অনুরোধটুকু সবার কাছে করব। আপনি এবার একটু বলবেন যে আমরা তো জানি সবসময় যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, ঠিক তেমনি আপনার পেছনে নিশ্চয়ই কারো না কারো অবদান তো রয়েছে, সেই অবদান আপনি কাকে দিতে চান?
হ্যাঁ, অবশ্যই আমার হাজবেন্ডের অবদান ছিল, কারণ উনি যদি হেল্প না করতো কিংবা আমি যখন কাজ শিখেছি কিংবা কাজ পুরোপুরি করেছি আপু, হয়তো বা বাইরে ঘর আমি সামলাতে পারতাম না। তো অনেক সময় দেখা গিয়েছে যে ও ঘর সামলিয়েছে, আমি বাইরে সামলিয়েছি, এরকম হয়েছে আর কি। তো এখন থাকে, সবারই থাকে, আবার নিজের ইচ্ছাটা সবচেয়ে বড় আপু। সাপোর্ট তো লাগেই, সবচেয়ে বড় হচ্ছে নিজের ইচ্ছা। আমার মেয়েও কিন্তু এখন আমাকে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। এই আর কি। আমি একটু বলবো যে আপুর হাজবেন্ড ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যে ভাইয়ার মতো আমি চাই আমাদের প্রত্যেকটা নারীর জন্য এরকম জীবনসঙ্গী হোক যারা হচ্ছে সাপোর্ট করবে এইভাবে। কারণ আপু যখন বাইরে কাজ করেছেন, ভাইয়া তখন ঘর সামলিয়েছে, এরকমটা সহসাই দেখা যায় না। কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষেরা কিছুতেই ঘর সামলানোর ব্যাপারটা মানতেই রাজি না, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম আমরা পেয়েছি আপুর হাজবেন্ডকে। তো আমার মনে হয় যে এরকম যদি আমাদের নারীদের সঙ্গী হিসেবে যারা আছেন, তারা যদি একটু সহযোগিতার একটু হাতটা টেনে ধরেন, সেই নারী তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবেই, শুধু হাতটা একটু ধরবেন। আপু এবার একটু জানতে চাই যে আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তাদের আসলে কি কি মানে থাকে না যে ধাপগুলো, কি কি ধাপগুলো মেনে আপনার মানে মানে কি কি ধাপগুলো মানলে সফলতা খুব দ্রুত আসবে? এরকম আসলে দ্রুত তো আসে না, আসে মানে না। সফলতা হ্যাঁ কিভাবে আপু, আসবে? আমার যেটা মনে হয়, আমি যেভাবে শুরু করেছি, কখন আপু ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করিনি যে আমার আচ্ছা। অনেক টাকা লাগবে, আমার অনেক টাকা ছাড়া আমি করতে পারতেছি না কিংবা আমি আগাতে পারতেছি না। এখন তো অনেক উদ্যোক্তা আপু, আচ্ছা আমাদের সময় এত উদ্যোক্তা ছিল না, আমরা যখন আচ্ছা, কাজ আচ্ছা। শুরু করেছি আর কি। তো মেন ছিল আপু লেগে থাকতে হবে। মানে একটা হলো আমি একটা কাজ শুরু করলাম, 6 মাস করলাম, 2 মাস করলাম না, আমার কোনো প্রফিট আসতেছে না, আমি কাজটা ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ এরকম যদি অনেক হয়, উদ্যোক্তারা অনেক হয়। হয় আপু, অনেক, আমি নিজেই দেখেছি অনেক। এরকম যদি আপনি কখনোই আগাতে পারবেন না। আপনাকে লেগে থাকতে হবে, যে কোনো কাজের পেছনে লেগে থাকতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা অল্প পরিমাণে হোক, বাট আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন আপু, সেই কাজটাকে ভালোবাসতে হবে, একদম চমৎকার। নিজের সন্তানের মতো। চমৎকার। এই কারণে উদ্যোক্তারাও কিন্তু সবসময় বলে যে আমার উদ্যোগটা আমার সন্তানের মতো। তার মানে হচ্ছে আপনাকে সন্তানকে যেভাবে ভালোবাসেন, আপনার উদ্যোগকে যদি সেইভাবে ভালো না বাসেন, তাহলে আপনি কাজ করে আনন্দ পাবেন না, এবং কাজ করে আনন্দ না পেলে আপনি হচ্ছে মাঝপথেই থেমে যাবেন। তাই আপু কিন্তু খুব সুন্দর বলেছে যে আগে আপনাকে একদম লেগে থাকতে হবে, এবং মূলধন আপনার হয়তো নাই, আপনি ভাবছেন যে আমার তো মূলধনই না, আমি কেমন করে কাজ করব। আপনার অল্প বিস্তর যা আছে তাই নিয়ে শুরু করুন। আমার এখানে অনেক নারী উদ্যোক্তারা এসেছেন যারা হচ্ছে বিনা পুঁজিতে তাদের ঘর থেকে শুরু করেছেন। আপনিও ট্রাই করে দেখুন, হয়ে যাবে। শুধুমাত্র লক্ষ্য স্থির রাখবেন, অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আর এর মধ্যে মাঝে মধ্যে আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন কর্মশালা করতে পারেন। আপু একটু যদি বলতেন যে আমাদের দেশের সরকারি বেসরকারি যেই সকল জায়গা থেকে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে, ওই জায়গাগুলো দু একটা নাম যদি বলতেন একটু। আমাদের এখন কালিনারি যেই ব্যাপারটা আছে, এখানে অনেক ডেভেলপ হয়েছে আপু। আমাদের সরকারি ভাবে তো অনেক কিছু, পর্যটনটা সবচেয়ে বেস্ট বলবো আমি। তারপরে ইউসেফ আছে, ইএস ইনস্টিটিউট আছে, আইসিআইটি আছে। আপনারা যারা খাবার নিয়ে, মানে মেনলি খাবার কিংবা বেকারি আইটেম নিয়ে কাজ করতে চান, তারা এই ইনস্টিটিউটগুলো থেকে অবশ্যই অবশ্যই মানে ট্রেনিং নিয়ে নেবেন আমি বলবো, কারণ এরা খুব ভালো শেখায় এবং আপনার মানে এগিয়ে যাওয়ার পরটা অনেক সহজ করে দেয়। চমৎকার। নিশ্চয়ই আপনারা জেনেছেন, আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে কোন কোন জায়গা থেকে আপনারা যারা কালিনারি নিয়ে কাজ করতে চান, আপনারা যারা বিভিন্ন দেশীয় রান্না বা আপনারা এটাকে প্রফেশন করতে চান রান্নাকে, তারা কিন্তু এই ধরনের ইনস্টিটিউট থেকে আপনারা কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন। আপনি এবার একটু বলবেন যে আপনার এই যাত্রায়, মানে ধরেন এই যে উদ্যোগে আপনি যখন প্রথম বাণিজ্যিকভাবে শুরু করলেন, তো প্রথম আপনার যে অর্ডারটা দিলেন, সেটার যে টাকাটা এলো, ওই অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, আমি যখন কাজ শুরু করেছি, আমি একটা ট্রেনিং করেছি মাত্র 2000 টাকা দিয়ে, সরি 1200 টাকা দিয়ে। আমার মূলধন ছিল আপু 2000 টাকা। বাহ। তো ওটা দিয়ে আমি জাস্ট কাঁচামাল কিনেছিলাম। আর যেহেতু বেকিং নিয়ে শুরু করেছিলাম আমি, আমার ভাবির একটা বিটার ছিল, তো ওই বিটারটা নিয়ে এসে ফার্স্ট কাজ করেছিলাম আর কি। আর ফার্স্ট অর্ডার পেয়েছিলাম আমার মানে মেয়ের ফ্রেন্ডের মার কাছ থেকে। কারণ আমি বলবো যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে, ওদের জন্য এই বিজনেসটা অনেক সুবিধার হয়। কারণ স্কুলটা অনেক বড় একটা জায়গা, সেখানে আপনি ইজিলি কিন্তু কাস্টমার মানে পেয়ে যাবেন। তো আসলে ওই অনুভূতি বোঝানো
মানে বোঝানোর ক্ষমতা এখন আমার নাই। আমি সেই 2000 থেকে শুরু করে আপু আলহামদুলিল্লাহ আমি মানে অনেক দূরে গিয়েছি। কোভিডের টাইমে আমার খুব মানে একটা খারাপ সময় গিয়েছে। ওই টাইমটাতে আমার হাজবেন্ড স্ট্রোক করেছিল। ওহো, উনি টোটালি sorry আপু। ঘর না ইসকে আপু টোটালি ঘরে বসা ছিল। তো আমার যদি আজকে এই কাজটা জানা না থাকতো আমি হয়তো বা সার্ভাইভ করতে পারতাম না আপু। আচ্ছা, তো এটা আমি খুব গর্ব করে বলি যে হ্যাঁ আমি হয়তো অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে কাজ শিখেছি, বাট এমন একটা সময় কাজটা আমার কাজে লেগেছে যেটা হয়তো জানা না থাকলে আমি মানে কোথায় যে দাঁড়াতাম অ্যাকচুয়ালি আমি বলতে পারি না। তো আমি এই জন্যই বলবো যে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু জানা থাকা উচিত। চমৎকার বলেছেন, চমৎকার। আমাদের করোনাকালীন সময় কোভিড টাইমে অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের ব্যবসা ফল করেছে, অনেকেই হচ্ছে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছেন, অনেকে অনেক অসুবিধার মধ্যে গিয়েছে। তো তার মধ্যেও একজন নারী হয়ে, তার হাজবেন্ড অসুস্থ ছিল, একজন নারী হয়ে পুরো সংসারের দায়িত্ব নেয়া, সন্তানের দায়িত্ব নেয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। তো আপু সেই মহান দায়িত্ব খুব সুন্দর করে পালন করেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তার আজকের অবস্থান দেখে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে একজন নারীর জন্য সফলতা বা স্বাবলম্বী হওয়া কতটা জরুরি। আপু এবার একটু বলবেন যে আপনার ওই টাকাটা দিয়ে আসলে কি করেছিলেন, মানে টাকাটা কি আপনি রেখে দিয়েছিলেন নাকি হচ্ছে কোনো কোথাও ইনভেস্ট করে না ফেলেছিলেন? আপু আমার যে টাকাটা আসছিল আপু সেটা আমি একদম মানে খুবই কম অ্যামাউন্ট একটা ছিল, আমি ওটা আচ্ছা। দিয়ে আবার কাঁচামাল কিনেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট আমি আমার বিজনেসটাকে আস্তে আস্তে বাড়াচ্ছিলাম আর কি। আচ্ছা। একটা করে অর্ডার আসতো, সেখান থেকে আমি কিছু টাকা রেখে দিতাম, হুম, কিছু হুম, টাকা হুম। খরচ করে ফেলতাম, তো যে টাকাটা রাখতাম ওটা দিয়ে আবার কাঁচামাল নতুন করে নিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা, এভাবেই চমৎকার। আস্তে আস্তে কাজ মানে এগিয়েছে। আচ্ছা, আমাদের আপু মাত্র 2000 টাকা দিয়ে এবং তার ভাবির বিটারটা দিয়ে কেক তৈরি করেন। চমৎকার, মানে এরকম একটা ব্যাপার দেখেন, আমরা সব সময় ভাবি আমার এটা নাই সেটা নাই, আমরা নানান সময় একদম আমরা অস্থির হয়ে যাই যে আমার তো এটা নেই, আমি কেমন করে কাজ করব, আমার তো সেটা নেই, আমার টাকা নেই, আমার হচ্ছে যন্ত্রপাতি নেই। কিন্তু একটা মানুষ আপনাদের সামনে যিনি আছেন, আপুটা তার ভাবির বিটার দিয়ে কেকটা বিট করে কেকটা বানিয়েছেন মাত্র 2000 টাকা নিয়ে। সো আমার মনে হয় যারা হচ্ছে চিন্তা করছেন যে টাকা ছাড়া কেমন করে ব্যবসা করব, তাদের সামনে এই জ্বলন্ত একটা উদাহরণ কিন্তু আমাদের আপু। সো আমার মনে হয় যে আপনারা আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠানটা শুনবেন, আমরা অনেক কিছু জানবো ফারজানা আপুর কাছ থেকে। আপু আপনি কি মেলা করেন? জি আপু, আমি অনেকগুলো মেলা করেছি আচ্ছা। আর আলহামদুলিল্লাহ মেলাতে রেসপন্স অনেক ভালো পেয়েছি, আমি বেস্ট চমৎকার। সেলার অ্যাওয়ার্ডও পেয়েছি। চমৎকার। আমি বলবো আমার উদ্যোগ নিয়ে আমি অনেক হ্যাপি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু এবার একটু বলবেন যে মেলা করাটা কতখানি জরুরি? আমরা যারা অনলাইন উদ্যোক্তা, যাদের হুম, কোনো হুম। শপ নেই আপু, তাদের জন্য মেলাটাই একটা শপ বলবো আমি, কারণ আপনার আচ্ছা। প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জন্য মেলার চেয়ে হুম, হুম, ভালো অপশন আর কিছু নেই। তো এটা খুব খুব জরুরি। আমরা ছোট থেকে যদি শুরু করি, অনেকে হয়তো অনেক মেলার রেন্ট অনেক বেশি থাকে, নিতে হুম, পারে হুম, না। হুম। তো কিছু কিছু মেলা যে খুব ছোট, 1 দিন 1.5 দিন 2 দিন, আমার মতে প্রত্যেকটা উদ্যোক্তার মেলাতে অংশগ্রহণ করা উচিত। আচ্ছা, চমৎকার বলেছে। আমরা মেলা নিয়ে প্রত্যেকটা প্রায় মানে একদমই সবগুলা মানে শতকরা 90 থেকে 95 উদ্যোক্তাই কিন্তু বলেছেন যে মেলা করাটা জরুরি। তো আপনারা ভেবে দেখবেন আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার এলাকা অনুযায়ী, এবং হচ্ছে একটু মেলা করবার আগে একটু ভেবে চিন্তা করবেন, কারণ কোন এলাকায় করছেন, কার মেলা করছেন, তার প্রচার প্রচারণা কতখানি, এই জিনিসগুলো ভেবে চিনতে তারপরে মেলাতে স্টল নেবেন। তবে মেলাতে গেলে আপনার ব্র্যান্ডিংটা খুব ইজিলি হয়, নেটওয়ার্কিং হয়, আপনার পণ্যের গুণগত মান আপনার ক্লায়েন্ট কিন্তু সরাসরি এটা হচ্ছে টেস্ট করতে পারছে। সো আপনি কি নিয়ে কাজ করছেন, আপনার পণ্য কি, সেগুলো সব কিন্তু সরাসরি আপনি একটা ফিডব্যাক পেতে পারেন। তো আমার মনে হয় মেলা করাটা ভালো, খুবই জরুরি আপু। খুবই জরুরি। হ্যাঁ, সুন্দর বলেছে ফারজানা আপু। আপু এবার একটু বলবেন, একটু ভিন্ন দিকে চলে যায়। তাহলে আমরা নারীরা ঘরে কাজ করতে গিয়ে গুনগুন করে গান করি, আমরা হচ্ছে কেউ কেউ জোরে জোরে হয়তো গান শুনি, কবিতা শুনি, অনেক কিছু করি। আপনি আসলে কোনটা করেন? আমি যেটা করি, আমি আসলে রাতে কাজ করি। আচ্ছা। যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমার কাজ শুরু হয়। তো ওই আচ্ছা। টাইমে তাতে আমি গান দিয়ে মানে ইউটিউবে গান ছেড়ে গুনগুন করে আর কাজ করি আর আচ্ছা, কি, আচ্ছা। এরকম। তো আমার দর্শকদের জন্য আপনি কি দুলার একটু গান শোনাবেন আপু? আমার ভয়েস খুবই বাজে আমি জানি, তারপর চেষ্টা করবো আপু। থ্যাংক ইউ। জি। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন এক পাখির ডানা, হারিয়ে যেতে আজ নেই কো মানা, চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে
মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। থ্যাংক ইউ। বাহ, চমৎকার চমৎকার। আপুর যে একটা উড়ু উড়ু একটা চঞ্চল মন আছে, আমরা কিন্তু এতক্ষণ এটা ঠিক বুঝতে পেরেছি। আপু খুব ভালো গান করেছেন। থ্যাংক ইউ। এবার একটু বলবেন যে আপনি যখন কাজ করেন তখন হচ্ছে আপনি বলেন গুনগুন মানে গান শুনেন ইউটিউবে, তো ওই রাতের বেলা হচ্ছে আপনার মানে আপনি কি এমন কোনো থাকে না যে এমন কোনো সমস্যা বা এরকম কোনো পরিস্থিতি কি হয়েছে যে আপনার যেটা মনে হয়তো ভালো লাগা বা খারাপ লাগা দুটাই হতে পারে, কোনটা খুব দাগ কেটেছে, এরকম কি কিছু আছে? না আপু, আলহামদুলিল্লাহ আমি কাজ করতে গিয়ে ওরকম কোনো সমস্যা ফেস করিনি। আচ্ছা। কারণ রাতে যখন ঘুমাই তখন আমি কাজ করি, আর আমি কিছু টেকনিক ফলো করি। যেমন আমি 3 তলায় থাকি, নর্মালি একটু শব্দ হলে নেইবাররা কমপ্লেন করে Right. যে শব্দ হচ্ছে কেন, এসে করছে কেন। তো আমি যেটা করি, যখন বিট করি তখন একটা ভেজা তাওয়াল আমি বাটির নিচে দিয়ে নিই, আচ্ছা যেন আচ্ছা। বিটার এই শব্দটা নিচে না যায়। হ্যাঁ, তখন আমি মানে কেকের প্যানটা ট্যাপ করি, তখন ভিজা একটা টাওয়াল থাকে, আচ্ছা, ওটাতে আচ্ছা। কিন্তু শব্দটা নিচে যায় না। হুম, 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 আর আমার বেকিং এর জন্য আলাদা একটা রুম আছে, সো ফ্যামিলিতে ওরকম কোনো প্রবলেম হয় না আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। তো আমি আমার মতো করে গুছিয়ে নিয়ে কাজ করে ফেলি আপু। চমৎকার। মানে একটু নারীদের আসলে অনেক টেকনিক করতেই হয়, এটা বাইবর্ন হচ্ছে, নারীরা শিখেই যায়। চলে তো আসে। হ্যাঁ, এটা শিখাতে আর হয় না। তো আপু হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখেই সবকিছু ওইভাবেই নিয়ে নেয়। শুধু আপু কারণ প্রত্যেকটা নারী সে জানে কখন কি করতে হবে। আপু এবার একটু বলবেন যে আপনার এই ডেলিভারি নিয়ে, হ্যাঁ, তো আপনি এই পণ্যগুলো যখন তৈরি করেন, খাবারগুলো যখন তৈরি করেন, ডেলিভারি ধরুন কেকের যখন অর্ডার আসে, তো ডেলিভারিটা আপনি আসলে নিজে দেন নাকি হচ্ছে ও যারা অর্ডার দেয় তারা নিয়ে যায়? না আপু, অনেক ক্ষেত্রে কাস্টমার পিক আপ করে, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলিভারি, আমার হোম ডেলিভারি দিতে হয়। delivery। তো আমরা যারা খাবার নিয়ে কাজ করি, বিশেষ করে যারা কেক নিয়ে কাজ করি আপু, সবচেয়ে চ্যালেঞ্জ হলো ডেলিভারি দেওয়া। যেমন আচ্ছা। আজকে সকালে আমার একটা কেক গিয়েছে, এত এফোর্ট দিয়ে একটা কেক করেছি, বাট ডেলিভারি পর কেকটা একটু ড্যামেজ হয়েছে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। এখানে কিছু কিছু কাস্টমার বুঝে যে না, আসলে এটা আমার ফল্ট না, কিছু কিছু কাস্টমার বুঝে না। আর আমি বলবো যে আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সার্থকতা, আমার ম্যাক্সিমাম কাস্টমার আপু রিপিট কাস্টমার। বাহ, চমৎকার। এটা খুব ভালো বলেছেন যে আপনি সফল তখনই যখন আপনার রিপিট কাস্টমার থাকবে। এটাকে সবসময় ধরা হয় যে এটাই আপনার লক্ষ্মী, কারণ হচ্ছে আপনি সফলতা বোঝার মাপকাঠি হচ্ছে রিপিট কাস্টমার। সো আপু সেটা আছে। আপু এবার একটু কেকের দিকে চলে যাই, যে আপনি হচ্ছে কাস্টমাইজ কেক যে করেন, তো এখানে আপনাকে কতদিন আগে আপনাকে অর্ডার দিতে হয়? মিনিমাম আপু 2 দিন আগে। মিনিমাম 2 দিন। মিনিমাম 2 দিন। আচ্ছা, ওই ক্ষেত্রে কি আপনার কোনো অ্যাডভান্স নেন? যদি আপু একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, যেমন 3-এর উপরে যখন কেকগুলো যায় আমার, আর যদি নতুন কাস্টমার হয় সেক্ষেত্রে আমি 50% অ্যাডভান্স নিয়ে আচ্ছা নিই। আচ্ছা। আর যারা আমার রিপিট কাস্টমার আছে ওরা মানে 10,000 পর্যন্ত আমি কোনো নিই না। হ্যাঁ। চমৎকার। তার মানে ট্রাস্ট দুই পক্ষেরই হয়ে জি গেছে। আপু, জি, চমৎকার। একদম। আপনি বলছিলেন যে হোমমেড আরো খাবার দেন, ওই বাকি খাবারগুলো যদি একটু বলে দিতেন। আমার কি কি আরেকটা আছে? সিগনেচার আইটেম মোমো, আমি আচ্ছা। ফিউশন মোমো করি। আমার অলমোস্ট 7টা ফ্লেভারে মোমো হয়। আচ্ছা, একটা আচ্ছা। মোমো প্লেটার করি। তো আচ্ছা। কিছুদিন একটু অসুস্থ থাকার কারণে মোমোটা আপাতত বাদ আছে আর কি। ফ্রোজেন ফুডগুলা করি আপু। তারপর যে কোনো ফ্যামিলির যে প্রোগ্রামগুলো হয় সেখানে আমি 80 জনের মতো খাবারের ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি বলা চলে সব খাবার নিয়েই কাজ করি, বাট ফোকাসটা আমার কেকে। আচ্ছা, আপনি যখন এই যে 80 জন বা 100 জনের খাবার দেন, ওই খাবারটা দেওয়ার আগে আপনাকে কতদিন আগে অর্ডার দিতে হয়? ওইটার জন্য আপু মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে, কারণ আমার গোছানোর একটা ব্যাপার থাকে, বাজার করার ব্যাপার থাকে। আচ্ছা। যেহেতু আমি একা হাতে কাজ করি, ও আরেকটা কথা এখানে না বললেই না, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। ও ওয়াও, যা করি টোটালি নিজের মতো করে নিজে করি। মাশাআল্লাহ। তার মানে একটা মানুষ আপনি বুঝেন কতখানি এফোর্ট দিলে 80 জন মানুষের খাবার একা হাতে দিতে পারে। চমৎকার, হ্যাটস অফ। মানে এরকম নারীরাই আসলে সম্ভব। এই কারণে আমরা কিন্তু সবসময় বলি আমরা নারী, আমরাই পারি। সো প্রত্যেকটা পুরুষের পেছনে কিন্তু যে বলে না একজন নারীর অবদান থাকে, সো আমাদের আপুরও আছে, কিন্তু আপু একাই 100। চেষ্টা করি আপু। মাশাআল্লাহ। আপু আপনার পেজের নামটা কি তোমার দর্শকদের একটু বলেন? আমার পেজের নাম তানিস কিচেন, আমি মিরপুর 2 থেকে কাজ করতেছি। আচ্ছা। আপনারা তানিস কিচেন 2021 দিয়ে সার্চ করলে ইজিলি আমার পেজে চলে যেতে আচ্ছা, পারবেন। তানিস কিচেন 2021, জি 2021। আচ্ছা, চমৎকার। আমার মনে হয় আপু আপনি কি ওই খাবারগুলোতে মানে প্রত্যেকটা খাবার ছবি তো আছে ওখানে? জি আপু, আর ওখানে আপনি অন্যান্য খাবারে কি কাস্টমাইজ করার সুবিধা আছে? প্রত্যেকটা খাবারে আপু কাস্টমাইজ করার সুবিধা আছে। চমৎকার। শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে প্রাইসটা আমরা সরাসরি বলি না।
কারণ আচ্ছা। এখন কম্পিটিটর অনেক বেশি। আচ্ছা আচ্ছা। দেখা যায় একজন একজনকে ফলো করি অনেক বেশি আমরা, তো প্রাইস ট্যাগটা দিলে হয় কি যে সেম খাবার হয়তো বা টেস্টে সেম হচ্ছে না, বাট খাবারটা সেম হচ্ছে। সেক্ষেত্রে পার্সোনালি কাস্টমারকে নক দেয় যে আপু আমিও পারি, আমার কাছে প্রাইসটা Okay. কম আছে, হ্যাঁ আপনি নিয়ে ট্রাই করতে পারেন। বাট ওই যে বললাম যে যারা এরকম কিছু করে কিংবা করেছে পরবর্তীতে কিন্তু আমার কাছেই ফিরে আসছে যে আপু না টেস্ট পাইনি আপনার মতো Right. না, হ্যাঁ এই কারণে আমরা আপু প্রাইসটা আমরা কখনোই শো করি না, ওটা জানতে হলে আমাদেরকে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তানিস কিচেন 2021 আপনারা হচ্ছে এই পেজে আপনারা কিন্তু হচ্ছে নিজের পছন্দ মতো খাবার কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন। আপনারা যে যেমন চান আপুর সঙ্গে জাস্ট কথা বলে আপনারা কিন্তু এই ব্যাপারগুলো একদম সুন্দর করে নিজেদের আয়ত্তে আনতে পারেন। কারণ আমাদের দেশে বিশেষ করে আমার তো হচ্ছে পার্সোনালি আমার পছন্দ যে কাস্টমাইজ করে দেওয়া খাবার। অনেকে তেল পছন্দ করে না, বাটার দিয়ে খেতে চায়, অনেকে মশলা পছন্দ করে না, আবার অনেকে মশলা পছন্দ করে। সো যার যেমন পছন্দ এই অনুযায়ী যদি খাবার কেউ প্রোভাইড করে সে তো একদম মানে তুলকালাম একটা ব্যাপার হয়ে যায় আমার জন্য। তো আমার মনে হয় এখনকার প্রত্যেকেই হচ্ছে কাস্টমাইজ খাবার প্রতি খুব বেশি আসক্ত, কে কিভাবে চান। আমার মনে হয় তানিস কিচেন 2021 আপনারা যদি একটু চোখ রাখেন সবকিছু কিন্তু আপনাদের হাতের নাগালেই পেয়ে যাবেন। আপু আমরা অনুষ্ঠানের শেষের দিকে এবার একটু বলবেন যে আপনার প্রশিক্ষণটা নিয়ে, আপনি বললেন আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, এই ব্যাপারটা একটু বলবেন। আচ্ছা, আমি আমার বাসাতেও প্রশিক্ষণ দিচ্ছি। আমি বেসিক বেকিং এর একটা কোর্স করাই, সেটা হচ্ছে 5 দিনের। ডেকোরেশনের কোর্স করাই, চকলেটের কোর্স করাই, বাহ। আইসক্রিমের কোর্স করাই। অলমোস্ট আমার 7টা থেকে 10টার মতো কোর্স আছে। ওগুলো আমি বাসাতে ইন্ডিভিজুয়ালি করাই। আর আমি শেফস এন্ড ক্রাফটস মিরপুর ব্রাঞ্চের ট্রেনার হিসেবে আছি বেকিং সেক্টরে। আর অর্ডারের কাজ তো করতেছি। মানে মজাদার খাবার, চকলেট, আইসক্রিম সব আমার চোখের সামনে চলে গেল। একটা যদি খপ করে ধরে মুখে করে ফেলতে পারতাম মনে করেন খুবই ভালো হতো। তো আমার মনে হয় সবারই এরকম অবস্থা। তো আপনারা হচ্ছে তানিস কিচেন 2021 আপনারা খোঁজ রাখবেন এবং আপুর এখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যে আপু কোথায় কখন কত দিন ব্যাপী কোর্স করাচ্ছেন। আপনারা কেউ যদি কোর্স করতে চান আমার মনে হয় আপুর সঙ্গে তানিস কিচেন 2021 চোখ রাখলে আপনারা পেয়ে যাবেন। আপু একদম শেষ প্রশ্ন এখন, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যে অবস্থানে আছেন আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? অনেক কঠিন প্রশ্ন আপু। বাট আমি যতটুকু আছি আমি চাই আমার পেজটা একটা ব্র্যান্ড হোক, আমার একটা নিজস্ব শপ থাকুক, আমি আমার মতো করে যেন আমার উদ্যোগটাকে আগাতে পারি, আরো বড় করতে পারি, এটাই আমার স্বপ্ন আপু। চমৎকার, খুব ছোট একটা চাওয়া একটা মানুষের। আমার অনেক ভালো লেগেছে। আমাদের মানে একটা প্রচলিত কথা আছে না, যার যত আছে সে চায় তত। তো আপু কিন্তু খুব ছোট করে চেয়েছেন যে তার পেজটা একটা ব্র্যান্ডে রূপান্তরিত হোক, তার একটা আউটলেট থাকুক, সেখানে তার নিজের পছন্দ অনুযায়ী সে হয়তো কিছু রেসিপিও অ্যাড করতে পারে, কারণ তিনি একজন প্রশিক্ষক। সো তিনি নিশ্চয়ই কিছু না কিছু রেসিপি অ্যাড করবে। সো এটা তার সামান্য চাওয়া, আমরা আশা করব এবং দোয়া করবো আপুর জন্য যে আল্লাহ তাআলা তার এই আশা সফল করুক। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু, এখানে আমাকে আনার জন্য, এখানে আমাকে ডাকার জন্য, আমার উদ্যোগ, আমার লাইফের অনেক কিছু শেয়ার করতে পারার জন্য। থ্যাংক ইউ আপু। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প আজকের এই অনুষ্ঠানটি, আজকে এই পর্বটি, ফারজানা সুলতানা আপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা নিচে কিন্তু স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে নক করতে পারেন বা আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।